যে বিজেপি যদি 1 কোটি সদস্য অভিযান নেয়, তারা যদি পাশ না করতে পারে, যদি 1 কোটি সদস্য সংগ্রহ না করতে পারে, তাহলে কিন্তু তারা নাকি তাদেরকে দিল্লির নেতৃত্ব বলেছেন আপনারা দিল্লিতে আসবেন না, পশ্চিমবঙ্গের যারা নেতৃত্ব আছে। এই রকমটাই সূত্র মারফত খবর। একদম। আপনি কটা সদস্য কালেক্ট করলেন? আপনার কটা হলো ঝুড়িতে? আমরা জানতে চাই আপনি কতজন করলেন না উপর মহলের থেকেও চাপ আমাদের নিজেদের মধ্যে আছে। সাধারণ জনগণ কিছু পাবে না মেম্বার হলে। এটা কোনো একটা ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড টাইপের বেকার কার্ড নয়। যে বলেছে হ্যাঁ আমি মেম্বার হতে চাই, তুলুন আমার ছবি, দেখে নেব কি করবে। তো তার ছবি শুধু ফেসবুকে দেওয়া হয়েছে, কারণ তিনি চেয়েছে, রাজি হয়েছেন তাই জন্য। আদারওয়াইজ আমরা কারোর ছবি তুলছি না। তো বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীকেই তো বলতে পারে এনাফ ইজ এনাফ। প্রেসের সামনে বলে মুখ্যমন্ত্রীকে অসম্মান তো উনি নিজেই করছেন। পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে উনি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে কি জিজ্ঞাসা করুন না কেন? জনসাধারণকে জিজ্ঞাসা করছেন কেন? আমরা কি করব খবরে দেখে? বোকার মতো হাসবো? কি করবো তাহলে আমরা? আমি তো বলছি বিজেপি 26-এ আসবে যখন, সবচেয়ে আগে সমস্ত মানুষের, সরকারি যারা চাকরি করে তাদের প্রপার দিয়ে দেওয়া হবে। তুমি তাদের পেটে মারছো, তাই জন্য তারপর তুমি তারা যখন চুরি করছে তাদের ধরছো না, তাদেরকে তুমি চোর বানাচ্ছ। কল্যাণ বাবুকে আগে যেটা বলতে হবে যে আপনি আপনার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন, আপনার মাননীয় নেত্রীর সঙ্গে কথা বলে আগে হাসপাতালগুলোতে তো সিসিটিভি ক্যামেরাগুলো, বাথরুমগুলো, সমস্তগুলো 100% কমপ্লিট হোক। তারপর তো আপনি লাইভ স্ট্রিমিং দেখবেন। আর ডাক্তারদের অপারেশন করা, আপনার মতন মানে মানে মানুষ যিনি এই কথাটা বলতে পারেন, তিনি যে আমাদের রাজ্যের জন্য কত লজ্জাকর। যে একজন ডাক্তারের একজন পেশেন্টের কি হয়েছে সেই প্রেসক্রিপশনটা পর্যন্ত অন্য কারোর দেখার অধিকার নেই, জানাবার অধিকার নেই। ওনাকে একটু, আমি পুলিশ অফিসারদের বলবো, ওনার সিকিউরিটি গার্ডদের বলবো, ওনাকে একটু মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে নবান্ন নিয়ে যান না। একটু কলকাতাটা চিনে নিন, উনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নবান্ন নিয়ে যান, দারুণ হবে। না ঝাঁকিয়ে 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 নবান্ন যাবে উনি, দারুণ হবে সিরিয়াসলি। এবং উনি যেদিন সরবেন, টিএমসি খণ্ডিত খণ্ডিত টুকরো টুকরো হয়ে যাবে। উনি 26-এ হারবেন, 26-এ দেখো কি হয় টিএমসি। টিএমসির কোনো নব টিএমসি, পুরনো টিএমসি এমন কিছু নেই আর। পশ্চিমবঙ্গে আজকে নামটা বৃদ্ধাশ্রম করে দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃদ্ধ বৃদ্ধাদের বাস। বিজেপির সদস্য অভিযান চলছে রীতিমতো। বিজেপির সদস্য এই মুহূর্তে দাঁড়িয়ে তারা অভিযানের কাজ করছে, কিন্তু আমার কাছে একটা কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির এই 1 কোটি সদস্য অভিযান কার্যত যা জানা যাচ্ছে রীতিমতো, যে বিজেপি যদি 1 কোটি সদস্য অভিযান নেয়, তারা যদি পাশ না করতে পারে, যদি 1 কোটি সদস্য সংগ্রহ না করতে পারে, তাহলে কিন্তু তারা নাকি তাদেরকে দিল্লির নেতৃত্ব বলেছেন আপনারা দিল্লিতে আসবেন না, পশ্চিমবঙ্গের যারা নেতৃত্ব আছে। এই রকমটাই সূত্র মারফত খবর। বলছি, সত্যি তারা আসবেন না? তারা কি করতে পারবে? আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গাঙ্গুলি। তিনি কটা সদস্য অভিযান কালেক্ট করলেন? তিনি কটা করলেন? তিনি আদৌ কি এই সদস্য অভিযানে অ্যাক্টিভ? আমি জিজ্ঞাসা করবো দিদির সাথে। আরো একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই সদস্য অভিযান করে কি হবে? আখেরে 26-এ যা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ছাড়া তো আমাদের রাজ্যে আর কোনো দল আসবে বলে মনে হয়নি, কারণ কল্যাণ ব্যানার্জি অলরেডি বলে দিয়েছেন 30টা 30টা আসন্ন বিরোধীরা পাবে না, কারণ বিরোধী দলনেতাই থাকবে না নাকি 26-এ, এরকমই জানা যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। কথা বলবো দিদির সাথে। দিদি, বলছি, সদস্য অভিযান কালেক্ট করতে পারলেন? কটা করলেন না? অ্যাক্টিভ মেম্বার হতে গেলে 100-র ওপর সদস্যতা বানাতে হয়, সদস্য বানাতে হয়। আমাদের সদস্যতা অভিযান নিয়ে অনেকের মনের মধ্যে একটা কনফিউশনও আছে। যেমন ধরো, পুরনো সদস্য যারা, আহ, একজন বললেন যে পুরনো সদস্য আবার কেন সদস্যতা করতে হবে। এটা একটা সিম্পল কারণ হচ্ছে, 6 বছর সুযোগ দেওয়া হয়। একজন মানুষ, সে যদি মনে করে যে আমি 6 বছর ধরে মেম্বার ছিলাম, এবার আমার বিজেপি কাজকর্ম ভালো লাগছে না, মেম্বার হব না, ঠিক আছে। তো সে যদি মনে করে যে সে রিনিউ করবে, সেটা তার হাতে। এবার নতুন করে রিনিউয়ালটা বিজেপির এটা খুব রেগুলার প্রসেসেই চলে।
6 বছর পরে, আরো কয়েক বছর পরে, হয়তো কখনো 10 বছর পরে এরকম ধরনের মুভমেন্ট গুলো চালু হয়। সেখানে কখনো মানে পুরনো সদস্যদেরকেও সদস্য হতে হয়। আর এবার পুরোটাই ডিজিটাইজড হচ্ছে, মানে ডিজিটালি ফোনের মধ্যে খুব সিম্পল ভাবে হচ্ছে, যে এমন নয় যে তোমার নাম্বারটা মানে এক্ষুনি কালকে আহ, পাশে কারো হাতে চলে গেল, তোমার কার্ডটা আমি ছাপিয়ে দিলাম, এরকম নয়। না না, জানতেই পারবে না। আমাকে, যে আমি যাকে সদস্য বানিয়েছি তার ডিটেলটা আমি ছাড়া আর কেউ জানতেই পারবে না। একদম, আপনি কটা সদস্য কালেক্ট করলেন? আপনার কটা হলো ঝুড়িতে? আমরা জানতে চাই আপনি কতজন করলেন না এই দেখো আমার আহ, আমার 111 জন হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি। এবার এই দেখো কার্ডটা, চেহারা দেখো। কার্ডটা হচ্ছে, কার্ডটা হচ্ছে কিরকম, যে উম, নামটা শুধু রয়েছে রূপা গাঙ্গুলি, এবার ওয়েস্ট বেঙ্গল, আর মেম্বারশিপ নাম্বারটাও কিন্তু সামান্য কটা সংখ্যা। যেমন তোমার আধার থাকে মাস্ট, বাকি দেখতে পাবে না, ইচ্ছে করলে এরকম মাস্ট আধার ডাউনলোড করা যায়, সেরকম এটা করতে হয়। এবং শুধুই ভোটার আইডি লাগে, মানে আধার নাম্বারও লাগবে না তোমার। এবং যারা ধরো নর্মাল মেম্বার হবে, ধরো আমি তোমাকে রিকোয়েস্ট করলাম তুমি কি বিজেপির মেম্বার হবে, ধরো তুমি বললে হ্যাঁ আমি হব। এবার তুমি মেম্বারশিপ নেওয়ার পরে মেম্বারশিপ নাম্বারটা তুমি জানতে পারবে, এবং মেম্বারশিপের মাস্ক কার্ডটা তোমার কাছেই থাকবে, ডিজিটাল কপিটা তোমার ফোনেই থাকবে। তুমি ইচ্ছে করলে তাতে ছবি আপলোড করলে, তুমি ইচ্ছে করলে সেটা ফেসবুকে দিলে। আর আমরা যেমন কার্যকর্তারা, তুমি তো মাঠে নেমে, তুমি মানে জার্নালিস্ট হিসেবে বলছি না, তুমি একজন মানুষ হিসেবে বলছি, তুমি তো মাঠে একজন মানুষ, তো সাধারণ মানুষ তো মাঠে নেমে সেই গিয়ে আমাদের মতো আন্দোলন করবে, আম, মানে মহাকারণ অভিযান এসব করবে, এসব করবে না তো, তারা তো করবে না। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার কার্ডটা তার কাছে থাকবে। কিন্তু যারা কার্যকর্তা, যেমন আমি কার্যকর্তা, আমার এখানে জেলা সভাপতি আছেন, আমার জেলা জেনারেল সেক্রেটারি আছে, আমার মন্ডলের সেক্রেটারি, মন্ডলের প্রেসিডেন্টরা আছেন, তারা কি করছেন, তারা ফর্মের ভেতরে আরেকটা ডিটেল ফর্ম আছে, তারা তাদের মন্ডল নাম্বার দিচ্ছেন, তারা আরো সবকিছু ইচ্ছে করলে মানে দিতে 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 হবে। যারা, আমি যেমন সবটা ফিল আপ করেছি, আমি ইচ্ছে করলে পুরোটা ফিল আপ করেছি। যারা অ্যাক্টিভলি কাজ করতে চায় পার্টিতে, তারা 100 জনকে মেম্বার করবে, এবং তারা অ্যাক্টিভলি কাজ করার সুযোগ পাবে। এবং তারা তাদের কার্ডে ছবি লাগাবে কি লাগাবে না সেটাও তাদের চয়েস, আমি লাগিয়েছি। দিদি, যদি না 100 জন করতে পারে, তাহলে তো সে কার্যকর্তা থেকে কি তাকে সরিয়ে দেওয়া হবে? না, এরকম হয়তো হয় না, এরম ভাবে ঠিক হয় না। তবে এটা আমাদের নিয়ম, মানে খুব ভালো কার্যকর্তারা এমনি 100 জন করে ফেলে, মেম্বার করে ফেলে। তো ডিজিটালে মেম্বার কি ভোট ব্যাংকে পরিণত হবে? ডিজিটালি মেম্বারের থেকে অনেক বেশি ভোট ব্যাংকে পরিণত হবে, আমি তোকে বলে দিচ্ছি। কারণ মেম্বারশিপ করা নিয়ে মানুষের মনের মধ্যে এটা অনেক ভয় দেখছি, অনেক লোকের সাথে কথা বলে দেখলাম। আমি তো বাড়ি বসে বসেই করাতে পারি অনেকগুলো, মানে ইচ্ছে করলে আমার ফোন থেকে আমি করাতে পারি মেম্বার বসে বসে, ইচ্ছে করলে করাতে পারি, কিছু লাগবে না আমাকে। যদি তুমি বলো যে আমার যদি আমার কেউ আত্মীয় বা বন্ধু বা কেউ যদি বলে হ্যাঁ আমি মেম্বার হব, এখন তোমার শুধু ভোটার আইডিটা, ভোটার কার্ডের সামনে পেছনটা আমাকে শুধু দিয়ে দাও। কারণ অ্যাসেম্বলি নাম্বারটা মাস্ট, পিনকোডটা মাস্ট, এবং ভোটার আইডি অনুযায়ী তোমার ডেট অফ বার্থ, এগুলো সব মাস্ট। তুমি নানান জায়গায় নানান কিছু দিয়ে রেখেছো, তাহলে আমরা এখানে কনফিউজড হয়ে যাবো, সেটা করতে পারবো না। তোমার নামের স্পেলিং ভুল করে ফেললে আমরা মুশকিল করে ফেলবো, কত রকম ভাবে চ্যাটার্জি লেখে, তো চ্যাটার্জিটা ভুল ভালো হয়ে গেলে হয়ে গেল। তো সেজন্য ভোটার আইডি মিলিয়ে আমি ওটা ফিল আপ করে তোমাকে ডাউনলোড করে আমি তোমাকে কার্ডটা হোয়াটসঅ্যাপ করে দেবো, তোমার মেম্বারশিপ নাম্বারটা এরকম একটা স্ক্রিনশট নিয়ে তোমাকে আমি পাঠিয়ে দেবো। না না, আমরা যেখানে যাচ্ছি সেখানেই লোকজনকে বলছি। এবং আমাদের প্রবলেম হয়েছে, না উপর মহল কেন চাপ থাকবে, উপর মহলের থেকেও চাপ আমাদের নিজেদের মধ্যে আছে। তার থেকেও যেটা বড় কথা হচ্ছে যে আমরা নিজে, আমার যেমন হয়ে গেছে,
এরপর আমি যাদের করাচ্ছি তারা আমি নই। আমি যেমন ধরো কালকে গেছিলাম বেহালাতে, আমি তো তখন আমার সবগুলো করাচ্ছিলাম তা নয়। আমি তো ওখানে আর বাকি যারা কার্যকর্তা আছে তাদের মধ্যে যদি কারো 100 না হয়ে থাকে তাদের রেফারেল কোড দিয়ে করাচ্ছিলাম। সিম্পল রেফারেল কোড আছে, যেমন আমার মোবাইল নাম্বার, আমার রেফারেল কোড, বা আমার একটা রেফারেল কোডও দেওয়া আছে। আমি যদি নম্বরটা না দিতে চাই কাউকে, একটা রেফারেল কোড নাম্বার আছে, যে সেটা কাউকে দিয়ে দিই যে তুমি যখন মেম্বারশিপ করবে তুমি রেফারেল কোডের জায়গায় ওটা দিয়ে দেবে, তুমি নিজে ওখানে ক্লিক করলে আমার আন্ডারে তুমি মেম্বার হয়ে যাবে। আর অনেক মানুষ হচ্ছে যারা নিজেরাই নাম্বার দিয়ে কোনো রেফারেল কোড ছাড়াই তারা মেম্বার হচ্ছেন, কারণ অনেকে নিজেরা শখে করে নিয়েছেন বা অন্য কোথাও থেকে কেউ বলেছে সেরকম ভাবে করেছে। এখন প্রশ্ন হচ্ছে মানুষের মনের মধ্যে একটা দ্বিধা আছে, আমি যেটা দেখতে পেয়েছি, সে যে কেউ যদি জানতে পেরে যায়, আমায় যদি কেউ আমার পাড়ায় যদি কেউ কিছু বলে, তো আমরা যখন কাল যেমন করলাম, আমরা যখন যে ইন্টারেস্টেড নয় তার ছবিটা আমরা কিন্তু তুলছি না, কারণ আমার আমার আমি ব্যক্তিগতভাবে তো কারোর ছবি তুলছি না, অন্য কে কি তুলছে আমি জানি না। ভোট ব্যাংক তার থেকে অনেক বেশি হবে, কারণ মানে আমি যত লোকের সাথে কথা বলেছি তার মধ্যে এক তো দেখো আমি নিজে বুঝতে পারি যে কে বিজেপি পছন্দ করে, সে কে চায় যে বিজেপি আসুক। এবার বিজেপি আসুক এমন লোকও কিন্তু একটা দ্বিধার মধ্যে রয়েছে যে আচ্ছা আমি কার্ড বানাবো, আমি মেম্বার হব, আহ তার কি দরকার আছে, আমি তো ভোট দেবোই বিজেপিকে, আমি তো এমনি ভোট দিই বিজেপিকে। তা আমাকে তো হ্যাঁ, কালকে আমাকে জন বলেছে আমি তো এমনি ভোট দিই বিজেপিকে, আমি তো 21-এও ভোট দিয়েছি, 24-এও ভোট দিয়েছি, আমার মেম্বার হওয়ার দরকার কি? আলাম দরকার নেই। আপনার ইচ্ছে হলে আপনি একটা মেম্বার বানিয়ে রাখবেন, যদি ইচ্ছে হবে না হবেন না, এখানে কোনো জোরাজোরির বিষয় নেই। এবং মেম্বার ফল পাবে কি? তারা কি পাবে? সাধারণ জনগণ কি পাবে মেম্বার হলে? সাধারণ জনগণ কিছু পাবে না মেম্বার হলে। এটা কোনো একটা ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড টাইপের বেকার কার্ড নয়। আমাকে যখন একজন প্রশ্ন করেছিলেন আমি মেম্বার হলে কি পাবো, আমি তাকে সিম্পল ভাষায় বলেছিলাম যে আপনি মেম্বার হলে আমাদের সাহস বাড়বে, আমরা জানবো আমাদের পেছনে কত মানুষ আছে, কত মানুষ চায় পশ্চিমবঙ্গের পরিবর্তন করতে, এবং তার সঙ্গে একটা সোজা বাংলা ভাষায় বলে রাখি, এই সরকার 26-এ যখন গড়বো আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদেরকে বুঝতে পারা পারা সহজ হবে যে আমাদের এখন থেকে ম্যানিফেস্টো বানানো কি কি প্রয়োজন। যেমন একটা ম্যানিফেস্টোর মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে এক্ষুনি বলতে পারি, ম্যানিফেস্টো বানানোর আগেই বলতে পারি, সেটা হচ্ছে সারা ভারতে তুমি আজকে আয়ুষ্মান বন্দনা কার্ড নিয়ে চিকিৎসা করাতে পারো। 70 ঊর্ধ্ব যে কোনো মানুষ যে কোনো মানে মানে অর্থনৈতিক অবস্থায় ইচ্ছে করলে আমার পিসির জন্য, আমার মাসির জন্য, যাদের সাধারণভাবে ছেলেমেয়েরা বড় হচ্ছে, বাবা মার অসুস্থতার যে একটা দায়িত্ব ভার, খরচের ভার, পরিবারে সে 5 লক্ষ টাকা সে ফ্রি চিকিৎসা পাবে আয়ুষ্মান বন্দনাতে। তার জন্য তাকে বিপিএল কার্ড হোল্ডার হতে হবে না, যে আয়ুষ্মান ভারত পেতে গেলে একটা হ্যাঁ, তো 70 বছর থেকে 80, 85, 90 তো পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বাসিন্দা। পশ্চিমবঙ্গে আজকে নামটা বৃদ্ধাশ্রম করে দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃদ্ধ বৃদ্ধাদের বাস, কারণ তাদের ছেলেমেয়েরা ছেড়ে চলে গেছে নানান দেশে, নানান রাজ্যে তাদের নিজেদের কর্মসংস্থানের খাতিরে, এবং বাবা মাদের একা ফেলে গেছে। একটু ভালো করে খেয়াল করে দেখো, দিনের পর দিন মাসের পর মাস খবর পাওয়া যায় যেখানে এক একটা বাড়ি বাবা মা, বুড়ো বাবা মা আত্মহত্যা করে মরে গেছে, ব্যাস বাড়ি দখল, থানা পুলিশ এসে ঘেরাও করে ফেললো, পচা শরীর পাওয়া গেল, কেউ জানে না ফ্ল্যাট কোথা থেকে, তালা চাবি বন্ধ করে মরে গেছে। দিনের পর দিন এই ঘটনা, এর কোনো অভাব নেই পশ্চিমবঙ্গে। অর্ধেক খবর বেরোয়, অর্ধেক খবর বেরোয় না। আমি নিজে লালকা মাঠ থেকে বার করেছে, আমাকে ফোন করেছে, দেখো দেখো দিদি কি অবস্থা, আমাদেরই বাড়ি, আমার মাসি কিভাবে হঠাৎ করে মারা গেছে। এখন আমি থানা পুলিশ থেকে বলছি পাড়া থেকে পার্টি থেকে এখানে লোক নিয়ে আসুন, তবে আমরা তালা খুলতে দেবো আপনাকে। আমার কাছে চাবি বাড়ির, আমার তালা খুলতে দেবে না, আমার মাসি মারা গেছে। এই তো চলছে পশ্চিমবঙ্গে, সব তো সিন্ডিকেট। বাড়ি একটা বিরাট বড় সিন্ডিকেট, জমি একটা বিরাট বড় সিন্ডিকেট। পশ্চিমবঙ্গবাসীরই সবচেয়ে বেশি দরকার আয়ুষ্মান বন্দনা কার্ড, আমাদের মতো মধ্যবিত্তদের দরকার।
মধ্যবিত্তদের দরকার। একদম, আমি বলছি দিদি, একদম সদস্য অভিযান চলছে, ভোট ব্যাংকে পরিণত হবে আপনি বলছেন। আপনি শুধু ডিজিটালে থাকবে না, মানুষজন অনেকেই দেখতে পাচ্ছি সদস্য নিচ্ছে। আমি একটাই জিনিস জিজ্ঞাসা করছি দিদি, এই যে মেম্বারশিপ যারা নেবে, মানুষ, সাধারণ মানুষ যারা নেবে, সেখান থেকে তারা বিজেপির অ্যাক্টিভ মেম্বার হয়ে উঠতে পারে? এই মেম্বারশিপ তারা ইচ্ছে করলে অ্যাক্টিভ মেম্বার হয়ে যেতে পারে। তারা একটা ছোট্ট অ্যাক্টিভ মেম্বারের একটা ছোট্ট পেমেন্ট স্লিপ আছে, সেটা সে পে করতে পারে। কিন্তু সেটা পেমেন্ট করলেই অ্যাক্টিভ মেম্বার হয়ে যাবে তা না। মানে আমি একটা 100 টাকা দিতেই হবে, সব অ্যাক্টিভ মেম্বারকে 100 টাকা দিতেই হবে। তো আমি প্রথমে 100 মেম্বার বানাবো। তারপর আমি আমাদের 15 তারিখে আমাদের জন্য ডেডলাইন ছিল। এবার সেই ডেডলাইন অনুযায়ী আমরা একশো একশো মেম্বার বানালাম। তারপরে আমাদের একটা অ্যাক্টিভ মেম্বার ফিজ আছে, মেম্বারশিপ ফিজ আছে 100 টাকা, সেটা আমরা অনলাইনে পেমেন্ট করলাম। তার রিসিপ্টটা সঙ্গে সঙ্গে চলে এলো। এবার সেটা ডিজিটাল লকারের মতন একটা জায়গায় ভারতবর্ষের বিজেপির লকারে রয়েছে, ডিজিটাল লকার হিসেবে। এবং সেটার সঙ্গে কিন্তু ভোটার আধারের কিছুই মিল নেই, কিন্তু শুধু ভোটারটার আইডিটা নেওয়া হয়, সো দ্যাট আমি ডাইরেক্ট কারেক্ট নাম্বার, কারেক্ট স্পেলিং, কারেক্ট ডেট অফ বার্থ ভুল না করে ফেলি, সেই জন্য। একদম। এবার দিদি আসবো, রাজ্যে রীতিমতো আপনি জানেন নিরাপত্তার অভাব, কার্যত কাউন্সিলরও খুন হতে যাচ্ছিল কার্যত। কিন্তু ফিরহাদ হাকিম এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশকে, তিনি বলছেন পুলিশ কি করছে, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর। তিনি বলছেন এনাফ ইজ এনাফ, পুলিশকে মেয়র বলছেন এনাফ ইজ এনাফ, এবার কিছু একটা ব্যবস্থা করুন। তো বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীকেই তো বলতে পারে এনাফ ইজ এনাফ, প্রেসের সামনে বলে মুখ্যমন্ত্রীকে অসম্মান তো উনি নিজেই করছেন। ওনারা সবাই বুঝতে পেরে গেছেন যে দলের মধ্যে বিশাল চিড় খেয়ে গেছে। এখন কে মানে কে অভিষেক পন্থী আর কে মমতা পন্থী, সব নিয়ে একটা চলছে, এবার ভাগ বাটরা চলছে। এবার ওনারা ওনাদের দলের ব্যবস্থাপনা নিয়ে নিজেরাই জানেন না যে এত দিন ধরে একটা আহ, বন্দুকের প্ল্যানিং, মার্ডার প্ল্যানিং হচ্ছে। তারা সেই খিদিরপুরেই তারা বসবাস করছে। ইকবাল না কি নাম, নাকি ওরফে আরেকটা কি নাম না, আরো 50, আফরোজ, হ্যাঁ কটা নাম। তো এই রাজ্যতেই সবচেয়ে বেশি জালি আধার বানানো হয়। এই রাজ্যতেই সবচেয়ে বেশি জালি ভোটার বানানো হয়। এই রাজ্যতেই সবচেয়ে বেশি আমরা দেখতে পাই মৃত মানুষ বছরে একবার করে এসে ভোট দেয়। গুজরাট এইসব জায়গা থেকে কেন লোক আসছে, বিহার থেকে কেন লোক আসছে, এখানে পশ্চিমবঙ্গে পুলিশ কি করছে? তো পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে, উনি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে কি জিজ্ঞাসা করুন না কেন, জনসাধারণকে জিজ্ঞাসা করছেন কেন? আমরা কি করব খবরে দেখে? বোকার মতো হাসবো? কি করবো তাহলে আমরা? কোনো মানেই নেই। ওনার নিজের কাউন্সিলর, টিএমসির কাউন্সিলর, নিজে আনসেফ ফিল করছে। আরে ভাই, নিজের রাজ্যে তুমি এখন তুমি বিহার দেখাচ্ছ, তখন তুমি উত্তরপ্রদেশ দেখাবে, তুমি গোষ্ঠীর পিণ্ডে অন্য রাজ্যের দিকে তাকিয়ে দেখবে হা করে। ওই রাজ্যগুলো যেমন তোমাকে বাঁচিয়ে রেখেছে, তোমাকে, তোমার নিজের বাঁচার কোনো ক্ষমতা নেই। ল্যান্ড মাফিয়া এক একটা। নিজেরা কেন এইটুকু বুঝতে পারে না যে আমার রাজ্যে, আমি বিহার হেন তেন, যে কোনো বিজেপি রাজ্য বলো, যে কোনো পলিটিক্যাল পার্টির রাজ্য হোক না কেন, আমি বলছি তুমি তোমার রাজ্যে ইল্লিগাল কাট্টা, ইল্লিগাল বন্দুক, বোমাবাজি, বোমার কারখানা, আমি দিনের পর দিন এক একটা করে বোমার কারখানা গিয়ে দেখেছি কিভাবে বাচ্চাগুলো মরে। সামনে কালী পটকার কটা সাজিয়ে রাখে, ভেতরে বোমা শুধু ফাটছে না, বোমা শুধু বানাচ্ছে না, রাত্রেবেলা ছোট টেম্পো করে আসে, স্পেশাল আলাদা মশলা আসে সেগুলোর জন্য। সেই মশলাগুলো স্পেশাল দড়ি দিয়ে বেঁধে আলাদা করে বানানো হয়। ভেতরে এত বড় বড় স্প্লিন্টার পাথরের। আমি নিজে বারুইপুর থেকে কি বার করে নিয়ে এসেছি স্প্লিন্টার গুলো। ছোট ছোট বাচ্চাদের 200 টাকা করে দিয়ে কাজ করানো হয়। পুলিশ মন্ত্রীও জানেন না, হাকিম বাবুও জানেন না, তাহলে ওরা পদে বসে আছেন কেন? ইস্তফা দিন, একটু বেটার হয়। বেটার হয়, আমি বলে দিচ্ছি, বেটার হয় ফিরহাদ হাকিম নিজেই ইস্তফাটা দিন। ইস্তফাটা দিয়ে মুখ্যমন্ত্রীর দরজায় গিয়ে বলুন, পুলিশ মন্ত্রী আপনি ইস্তফাটা দিন। আপনার দ্বারা কোনোটাই হচ্ছে না, স্বাস্থ্য হচ্ছে না, বাকি সব তো গেছেই, এবার পুলিশটাও হচ্ছে না। উনি স্বীকার করে নিয়েছেন পুলিশটা হচ্ছে না, ভালো হয়েছে তো। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে আমার পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে, এটাও দেখছি। এটাই আমার পুলিশ, যে তারা পরিবার ছেড়ে সমস্ত কিছু ছেড়ে তারা যথেষ্ট অ্যাক্টিভ কাজ করছে সবাই। হ্যাঁ, আমিও তো তাই দেখছি, অ্যাক্টিভ তো কাজ করছে।
একদম অ্যাক্টিভ কাজ করছে। রাত্রিবেলা তুমি আমার মতন এরকম একটা পাড়ায়, যখন এই পাড়ায় আমি বাড়িটা কিনেছিলাম 25 বছর আগে, একটা শান্ত শিষ্ট সুন্দর একটা পাড়া ছিল। তার আগে কিছু গন্ডগোল হচ্ছিল, সিপিএম তখন প্রচুর গন্ডগোল পাকিয়ে সেসব তখন উড়িয়েছে, সব বস্তি বস্তি অনেক ঝামেলা ছিল একটা বিশাল বড়, সেসব মিটিয়েছে। মেটানোর পরে তখন তো এখানে ডাকাত রাত চলতো, বড় ডাকাত রাত চলতো। তারপর এক সময় দেখলাম ব্যাপারটা একটু শান্ত হলো আর কি। সে সেটা বোধহয় আমি জানি না কার সময় হয়েছে, আমি তখন অত বুঝতাম না। 25 বছর আগে যার সময় ছিল তার সময় হয়েছে। এবার আমরা তো এখানে বাড়ি কিনেছি, আমরা তার আগেও এখানেই থাকতাম, পাশের গলিটা থাকতাম। তো তখন এখানে বাড়িটা হচ্ছে আমাদের বন্ধু মানুষ, আমি বললাম যে আমাকে আমরা একটা ফ্ল্যাট নেবো, তো নিলাম। এবার এইখানে আজকের তারিখে তুমি যেদিনই রাত্রি 11টা 12টার সময় ফিরবে, 3টে করে ছেলে বাইকে নিয়ে, 5টা 7টা 8টা 10টা বাইক পুরো পরিভ্রমণ করছে এখানে, সাঁই 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 করে ঘুরছে। নতুন নাটক হলো, হেলমেটের নাটক, নতুন নাটক করছে এরা সব। রাত্রেবেলা ছেলেগুলো একটা হেলমেট পরে না। আমি জানি ওরা কারা, আমি জানি ওরা মুসলমান। তোরা মরলে কি আলাদা রক্ত বয় নাকি? কেন মুখ্যমন্ত্রী বলছেন না? কেন মুখ্যমন্ত্রী বলছেন না? কেন পুলিশগুলো ঘুষকে ছেড়ে দেয় ওদেরকে? পুলিশ ওদেরকে ভয় পায়, কেন কিচ্ছু বলে না? দূরে দাঁড়িয়ে থাকে, ফট করে আবার এসে দৌড়ে দেখবে কোন গাড়ি থেকে টাকা পাওয়া যায়, আবার ফট করে চলে যাবে। কেন করছে এসব? মেরুদণ্ড কি সত্যি সবাই বিক্রি করে দিল পশ্চিমবঙ্গে? পুলিশ মন্ত্রী কিছু জানেন না? সব জানেন। ওই ছেলেগুলো যে বাইকে করে সারা রাত ধরে টহল মারছে আর লোকজনকে ভড়কি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। গল্ফ গার্ডেনে বলো, লর্ডস বেকারি মোড়ে, আমি নিজে সেদিন ফিরছি বোনের বাড়ি থেকে, আমি দেখছি, আমি শুনেছি, আমি অনেকবার দেখেছি, আমি আবার নতুন করে দেখলাম 3টে করে ছেলে বাইকে। মেয়েদের এই যে প্রতিনিয়ত বাইক অ্যাক্সিডেন্ট, এই যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট 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 অ্যাক্সিডেন্ট, মারধর, গুন্ডাগার্দি, একে মারছে তাকে মারছে, প্রতিনিয়ত পশ্চিমবঙ্গে একটা করে এরকম ধরনের দুর্ঘটনা কেন করছে? মুখ্য দেখো, কে আর্মস নিয়ে কোথা থেকে আসলো তাই নিয়ে ওরা খুব চিন্তিত হয়ে পুলিশের উপরে ফিরাদ হাকিমজি খুব তান্ডাই ম্যান্ডাই করে কুটো গরম গরম কটা ভাষণ দিলেন, যাতে পুরো বিষয়টা এখন ফিরাদ হাকিমের বক্তব্যের উপরেই চলে। কিন্তু তাদেরই এলাকায় ধরে ধরে বসে একটা পুরো চক্র প্ল্যানিং হলো। আরেকজন কাউন্সিলরকে, তিনিও টিএমসি এর কাউন্সিলর, সেটাও একটা জমি কাণ্ড, এবং তার মধ্যে প্রমোটার গ্যাং, এই সব মিশে আছে, সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম করে আর একটা লোককে মারার চেষ্টা। কেন, সে কি হিন্দু বলে নাকি? কি কারণে জানতে চাই? আমি জানি না, তাই আমি জানতে চাইছি, এমনি তোমাকে জাস্ট জিজ্ঞাসা করছি। বলছেন যে হিন্দু মুসলিম করবেন না, কারণ মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন দার্জিলিং থেকে সম্প্রতি। তিনি বলছেন সবাই মানুষ মানুষ, একটা রক্তে যখন আপনি রক্ত দেন তখন তাতে লেখা থাকে না কোন ধর্ম। মুখ্যমন্ত্রী এই বার্তা দিচ্ছেন। আমিও তোমাকে ঠিক এই কথাটাই বললাম, যদি মুখ্যমন্ত্রীটা বিশ্বাস করতেন, যদি মুখ্যমন্ত্রীটা বিশ্বাস করতেন, তাহলে রাত্রেবেলা যে ছেলেগুলো বাইকে করে ঘুরে বেড়ায়, তাদের পাড়ার লোকাল নেতা এখানে অরূপ বিশ্বাস কেন ডেকে বলেন না যে বাচ্চাগুলো মরে গেলে মায়ের কোল খালি হবে? এদেরকে বারণ করে এগুলো করতে। মুখ্যমন্ত্রীর একটা কথায় এখানকার এমএলএ সমস্ত কিছু ব্যবস্থা করতে পারে, ইচ্ছে করলেই পারে। সব ওনারই লোক, সব ওনার কথা এখানে উঠে বসে। উনি বললে, বারণ করলে, হুম, উনি একে, তার উপর আবার মন্ত্রী, শুধু এমএলএ নন। হ্যাঁ, শুধু এমএলএ নন তো, উনি সমস্ত তাদের এমএলএদের নানান জায়গায় বলে তো এই ধরনের কথা উনি তাদের কি ব্যক্তিগতভাবে বলে কন্ট্রোল করতে পারেন। এক তো প্রতিটি
যেটা মানে সরকারি মিটিং করবেন এমএলএ দের সঙ্গে, এদের সঙ্গে, অফিসারদের সঙ্গে, আইপিএস আইএস দের সঙ্গে, সব বসে একটা পাবলিক মিটিং করলেন। উনি সরকার চালান নাকি উনি পাবলিক মিটিং করেন বুঝতে পারি না। যাকগে, সে নয় হলো। তাদেরকে ডেকে কেন বলেন না? কারণ বলেন না, কারণ তিনি পুলিশদেরকে যথাযথ মাইনে দিতে পারেন না। তিনি পুলিশদেরকে যে ভয়ানক ডিএ পুলিশরা পাচ্ছে না, পুলিশের মধ্যে যে বিক্ষোভ, সেটা উনি মেটাবার মতন ওনার আর্থিক ক্ষমতা পশ্চিমবঙ্গে নেই। উনি বাড়ি বানানোর টাকার থেকে যে কটা চুরি করাতে পারবেন, সে কটা চুরি এদের পকেটে ভরাবেন, তবে না এরা গুন্ডাগার্দি করবে ইলেকশনের দিন। তো এদেরকে গুন্ডাগার্দি করার জন্য উনি একটা সিস্টেম বানিয়ে রেখেছেন, ভাই তোরা সারা বছর ধরে যা ইচ্ছে তাই কর, আমি তোদের কিচ্ছু বলবো না, তোরা মরলে মর বাঁচলে বাঁচ। একটা নেতা আজ তৈরি করেছিস, পরের দিন আবার 2 বছর পর 4 বছর পর আরেকটা নেতা তৈরি হয়ে যাবে, বাইকটা ওর কাছ থেকে ওর কাছে চলে যাবে। আমার তো ভাই তোরা মরলে মরবি বাঁচলে বাঁচবি, আমার ভোট হলেই হয়ে গেল। ওই জন্য উনি কারোর প্রতি কনসার্ন নন। পুলিশ ঘুষ তুলছে, ওনার কি বলার আছে? উনি কি বলবেন? পুলিশ যদি এখন ওনাকে বলে আপনি দিয়ে দিচ্ছেন না, তো পুলিশ কি উত্তর দেওয়ার আছে ওনার কিছু? এই যে সার্জনরা দাঁড়িয়ে আছে, এই যে ট্রাফিক গার্ডরা দাঁড়িয়ে থাকে, অত দরিদ্র চেহারা দেখো না, ইউনিফর্মটা পরিষ্কার পর্যন্ত করতে পারে না দেখলো ট্রাফিক গার্ডরা। এটা হলুদ জামা নাকি জামা পরে থাকে ওপর দিকে, ওই জন্য কিছু চকচকে করে বলে বোঝা যায় না। সে সাবান পর্যন্ত ভালো করে পায় না। তো তাহলে তারা কি করবে? চুরি করবে না তো? আমি তো বলছি বিজেপি 26-এ আসবে যখন, সবচেয়ে আগে সমস্ত মানুষের, সরকারি যারা চাকরি করে তাদের প্রপার ডিএ দেওয়া হবে। তুমি তাদের পেটে মারছো, তাই জন্য তারপর তুমি তারা যখন চুরি করছে তাদের ধরছো না, তাদেরকে তুমি চোর বানাচ্ছ। তাদেরকে তুমি যথাযথভাবে কি 25-75? হ্যাঁ 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 হ্যাঁ, দোলা বলেছিল 25-75-এ ভাগ চাই। হ্যাঁ, এটা সবাই জানে। এখন 25-75 কি 40-50-60 ওসব হিসাব তো আর আমি জানি না। এক জায়গায় একজন কেউ বলে ফেলেছিল, ওদের আলাদা হিসাব আছে। কিছু হিসাব আমি কি করে বলবো বলো? হ্যাঁ, আমি কি করে বুঝবো ওদের কত হিসাব আছে ইন্টারনাল? তবে হিসাব তো আছে বস, হিসেব তো ইন্টারনাল একটা চেইন সিস্টেমে আছে। আমি বলছি কল্যাণ ব্যানার্জি, তিনি বলছেন লাইভ স্ট্রিমিং দেখতে চাই, জুনিয়র ডাক্তাররা কাজ করছেন কিনা হসপিটালে, লাইভ স্ট্রিমিং আমি দেখতে চাই, কি বলবেন? কল্যাণ বাবুকে আগে যেটা বলতে হবে যে আপনি আপনার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন, আপনার মাননীয় নেত্রীর সঙ্গে কথা বলে আগে হাসপাতালগুলোতে তো সিসিটিভি ক্যামেরা গুলো, বাথরুম গুলো, সমস্ত গুলো 100% কমপ্লিট হোক, তারপর তো আপনি লাইভ স্ট্রিমিং দেখবেন। আর ডাক্তারদের অপারেশন করা, আপনার মতন মানে মানে মানুষ যিনি এই কথাটা বলতে পারেন, তিনি যে আমাদের রাজ্যের জন্য কত লজ্জাকর, যে একজন ডাক্তারের একজন পেশেন্টের কি হয়েছে সেই প্রেসক্রিপশনটা পর্যন্ত অন্য কারোর দেখার অধিকার নেই, জানাবার অধিকার নেই। নিশ্চয় জানেন, ওরা এইসব কথা বলেন, এটা এই কথাগুলো ওনা যাদের জন্য বলেন তারা খানিকটা খোরাক হন, নিজেরাও নিজেদেরকে খোরাক করেন। এটা একটা পলিটিক্যাল বোকার মতন কথা বলে উনি কিছুক্ষণ এয়ার টাইম কেনেন। উনি কতক্ষণ টিভিতে কদিন ধরে দেখাবে, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ একটা ঠিক আছে, বিজেপির কদিন ধরে আগে একটু ওয়াকফ বোর্ড নিয়ে নাচানাচি করলো, কাজ ফাজ ভাঙলো, এবার একটু অনেক একটু তৃতীয় পড়েছে ব্যাপারটা, আর একটা কিছু বলতে হবে তো, আবার একটা কিছু তাড়াতাড়ি একটা নতুন কিছু একটা ভান্ডা ফোড়ার মতো একটা কিছু বলে দিল। উনি নিজে মানে উকিল হয়ে উনি নিজে জানেন না এই কথাটা, যে কোনো একজন ডক্টর তার একজন পেশেন্টের প্রেসক্রিপশনটা সেইটুকু পর্যন্ত পাবলিক করার অধিকার নেই। প্রেসক্রিপশনটা শুধু পেশেন্ট জানতে পারবে, বা পেশেন্ট যদি মাইনর হয়, বাচ্চা হয়, বা বৃদ্ধ বৃদ্ধা হয় তাহলে বাবা মারা জানতে পারবে বা বাড়ির কেউ জানতে পারবে। আদারওয়াইজ আমি পাবলিক করতে পারি না এটাকে। সে অপারেশনটা পাবলিকলি দেখবে। হ্যাঁ, তো উনি যে কাজ করছেন সেটা তো সিসিটিভি ক্যামেরার সামনেই থাকে। পার্লামেন্টে কি বক্তৃতা দেন, উনি যে কাজটা করেন সেটা কাজ ভাঙনি সব তো দেখতেই পাওয়া যায়। তো ওনার মতন কাজ ভাঙার কাজ ডাক্তাররা করবে না নিশ্চয়ই, ভালোভাবে ডাক্তাররা কাজ করবে।
আপনি আপনার জায়গাটুকু সামলান। তিনি বলছেন নাকি 30টা এখনো পাবেন না, 26 কোনো বিরোধী চিন্তায় থাকে। ওনাকে এত চিন্তা করতে হবে না বিজেপিকে নিয়ে, উনি ওনার নিজের আসন নিয়ে চিন্তা করুন। এত ওরা নিজেরাই এত চিন্তা ভাবনায় আছে বিজেপিকে নিয়ে, কেন এত বিজেপিকে নিয়ে চিন্তা করে? বিজেপি বিরোধী দল ও নেতাকে নিয়ে এত কেন চিন্তা? বিজেপি বিরোধী দল তাই নিয়ে এত কেন দুশ্চিন্তা করছেন? আপনারা আপনাদের মতন করুন না, আমরা আমাদের মতো করি। কবে পাল্টে যাবে 26 আপনারা টেরও পাবেন না। কখন পাল্টে যাবে 26? 26 কেন, মানুষের মন অলরেডি পাল্টে গেছে। দিদি, একই সাথে আমি বলছি লটারি কাণ্ড, আপনি জানেন কোটি কোটি টাকা রীতিমতো 58 ঘন্টা পার হয়ে গেছে, সেখানে দেখা গেছে 9 কোটি টাকা অলরেডি উদ্ধার হয়েছে। আমি বলছি লটারি, এই ডিয়ার লটারিকে ভাইপো লটারি আপনারা কেন বলছেন? কারণ ওটা ভাইপো লটারি টাইম। মানে তুমি এই যে লটারিতে একটা কত বড় chaotic সিচুয়েশন হয়, সেটা হচ্ছে প্রতিদিন মানুষ ওই 5 টাকা 6 টাকা কি সব দাম টিকিটের, আমি পুরোটা জানি না। হ্যাঁ 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 6 টাকা 1 কোটি কোটি টাকা কি সব যেন, হ্যাঁ একটা দেখেছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রতি মানুষের থেকে টাকাটা নেওয়া হচ্ছে, এবার 1 কোটি টাকাটা যার হয়, শুধু তারই ছবিটা বের হয়, তারই ছবিটা খবরের কাগজে অ্যানাউন্স করতে হয় তার টিকিট নাম্বার দিয়ে। বাকিদেরকে এবার একই লোক 4 বার 5 বার করে তাদের টাকা পাওয়ানোর একটা সিস্টেম। তো তুমি গ্রামের সাধারণ মানুষের টাকা মেরে তোমার একটা নেতার বাড়িতে টাকাটা ঢুকিয়ে দিলে, এবং তার থেকে কিছু টাকা তোমাকে আবার সে বাড়িতে ফেরত দিয়ে গেলে ব্যাগে করে। তাই তো সিস্টেম। এটা একটা সুন্দর টাকা ঘোরাবার টাকা খেলাবার সিস্টেম। আমি আমার যেটা মনে হয় যে মানুষের কাছে ওই সামান্য একটা ওই 24 না কি টাকার একটা পাউচ খাওয়ানো, 28 টাকা, হ্যাঁ 28 টাকার পাউচ খাওয়ানো, তারপর ওই লটারির বোকা বানানো, ডিয়ার লটারি বা হোয়াট এভার লটারি বোকা বানানো, এগুলো যত বন্ধ হয় তত ভালো। আসলে বলি, আমি কালকে যেমন এখান থেকে যাচ্ছিলাম, দেখছিলাম একটা, কালকেই তো, হ্যাঁ কাল না পরশু, একটা মেইন রোডের উপর দিয়ে একটা ট্রেন ট্রেন চালিয়ে একটা মেলা বসিয়েছে। আমি বলছি ভবানীপুরের ওইটুকু একটা রাস্তার মধ্যে একটা রেল লাইন পেতে একটা বাচ্চা ট্রেন বানিয়ে একটা মিষ্টি মেলা হয়েছে, সত্যি মিষ্টি। আমার মেলাটা সম্বন্ধে কোনো মানে খারাপ লাগেনি, কারণ অনেকগুলো বাচ্চা খুব এনজয় করছিল। আর ছোট ট্রেনে, ওদের তো বড় ট্রেনের যে রিস্ক আছে, ওরা তো শহরের বাচ্চা, আর ছোট ট্রেনে একটা উঠে বেশ সেটা খেলার মতো খেলছে। আই ওয়াজ এনজয়িং সিইং ইট। আমার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে সমস্ত পার্ক তোমরা বন্ধ করে দিচ্ছ নিজের পার্টি অফিস বানিয়ে। কোথাও তোমরা বাচ্চাদের খেলার মাঠ পর্যন্ত রাখছো না। পুরোনো একটা ভাঙা বাড়ি কোনো রকমে তাকে ভেঙে চড়ে একটা মাল্টি স্টোরি কিংবা শপিং মলের একটা চেষ্টা করছো। তারপর বাচ্চাদের নিয়ে এসে রাস্তার মধ্যে, মেন রোডের মধ্যে যেখানে এত বড় বড় বাস চলছে, এত গাড়ি চলছে, সেখানে তোমার বাচ্চাদের রেলিং দিয়ে তাদের সেখানে ওই বাচ্চা ট্রেন টয় ট্রেনের মতো খেলা খেলাচ্ছ। তোমরা নিজেরাই বারবার প্রমাণ করছো যে তোমাদের শহরের মধ্যে সামনে এইখান থেকে ওইটুকু যাওয়ার মধ্যে একটা কোনো বাচ্চাদের জন্য পার্ক নেই। একটা কোনো পার্ক নেই বাচ্চাদের জন্য, যেখানে তোমরা এই ছোট্ট খেলাটা বাচ্চাদের জন্য করতে পারো। সামান্য একটা ছোট্ট মেলা, বেশি বড় নয়। তো সেই সামান্য একটা ছোট্ট মেলা পর্যন্ত করবার জন্য তোমরা একটা ছোট্ট জমি পর্যন্ত ছেড়ে রাখোনি। সেখানেই পর্যন্ত তোমরা একটা 3 কোণা হোক, 4 কোণা হোক, 5 কোণা হোক, এইটুকু লম্বাটে হোক, বাড়ি বাড়ি করেছো। 2 তলা 3 তলা বাড়ি বাড়ি করেছো, সেটা একটা অফিস ঘর হয়ে গেছে, পার্টি অফিস ঘর। এইটুকু চিলটাতে পার্টি অফিস ঘর। না, তিনি তো করাচ্ছেন। না না না, তিনি শুধুই নোটিস করেন। আমি তো এটা, এই প্রশ্নটা দারুণ করেছো। আমার মাঝে মাঝে মনে হয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যদি একটু টালিগঞ্জের দিকে আসেন 2 একবার, আমার খুব উপকার হয়। কারণ ওই আপনার বাড়ির কালীঘাটের দিক থেকে যদি টালিগঞ্জের দিকে একটু আসেন, কারণ ওই কালীঘাট আপনার বাড়ি, তারপর ওই ব্রিজটা, কালীপুরের ব্রিজ গিয়ে ওই রাস্তাটা উডল্যান্ডের ওদিক দিয়ে বা আপনার দপ্তরের ওদিক দিয়ে গিয়ে আপনি যখন নবান্নতে চলে যান, ওই রাস্তাটাই একমাত্র রাস্তা আছে কলকাতা শহরে
যেটা খুব মানে মোটামুটি চলা যায় আর কি, মোটামুটি চলা যায়। আর বাকি ওইখান থেকে ওই রাসবিহারী অব্দি, ওই রাসবিহারী থেকে টালিগঞ্জ অব্দি, তারপরে রাস্তা কোথাও কোনো রাস্তা আমি মানে এইটুকু চাকাটা চলতে পারে না, এরম 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 করে পড়েছে। কলকাতায় এত বড় এসপি মুখার্জি রোড, এত বড় চড়া রাস্তা, এই আমাদের হাজরা মোড়, রাসবিহারী মোড়, কি দুরবস্থা। ওনাকে একটু, আমি পুলিশ অফিসারদের বলবো, ওনার সিকিউরিটি গার্ডদের বলবো, ওনাকে একটু মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে নবান্ন নিয়ে যান না। একটু কলকাতাটা চিনে নিন উনি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে নবান্ন নিয়ে যান, দারুণ হবে। না, ঝাঁকিয়ে 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 নবান্ন যাবে উনি, দারুণ হবে, সিরিয়াসলি বলছি। আমার রোজ মনে হয়, আমি তো ওইদিকে আমায় খুব যেতে হয়, তা আমি ওনার পাড়াটা দিয়ে আসি, মাঝে মাঝেই ভাবি ওই রেল গার্ডের সামনে একটু নেমে পড়বো। ওনার বাড়িতে ওই বাড়ির সামনে একটা গার্ড দেওয়া আছে না, ওখানে নেমে পড়বো, নেমে পড়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করবো, গিয়ে একটু বলবো যে আপনি এখান থেকে একটু চলুন না, আপনার পুলিশের গাড়িতেই আপনি চলুন, একটু চলুন না আমাদের সঙ্গে। এই দুরবস্থা করে রেখেছেন কেন? আমরা তো ট্যাক্স দিই, প্রচুর টাকা রোড ট্যাক্স দিই। স্নেহধন্য অরূপ বিশ্বাস কোথায় থাকে না থাকে, ওনার কি সত্যি পশ্চিমবঙ্গের কোন মানুষের প্রতি কোন স্নেহ আর আছে? নেই। উনি অনেক পলিটিক্যালি স্ট্রাগল করেছেন, কষ্ট করেছেন, লড়াই করেছেন। লড়াই করতে করতে আমি শিওর ওনার মধ্যে মনুষ্যত্ব বোধটা সত্যি অনেকটা শুকিয়ে গেছে। অনেক একটা কঠিন চেহারা উনি দেখেছেন রাজনীতি, ওইটুকুর জন্যই আমি ওনাকে সম্মান করি। উনি অনেক কঠিন লড়াই করেছেন, কিন্তু লড়াইয়ের ফল হিসেবে যেটা উনি পশ্চিমবঙ্গবাসীকে দিতে পারতেন, সেইটা উনি কেন হারিয়ে ফেললেন? এই ক্ষেত্র থেকে একদম আমি বলছি, শতাব্দী রায় কালকে রামপুরহাটে গিয়ে গর্জে উঠেছেন। তিনি বলছেন এত কিছু করি, এত পরিষেবা দিই, তাও কেন ভোট দেয় না এখানকার মানুষ, কেন ভোট দেয় না, ভোট পায় না কেন এখানে। দেখুন, আমি তো এক্স্যাক্টলি জানি না ব্যাপারটা কি, ওদের সংগঠনে কিছু সমস্যা হয়েছে হয়তো, বা কেন কি হয়েছে আমি জানি না। মানুষ আসলে বুঝতে পারছে যে তুমি আবাস যোজনা বলো, তুমি ট্যাবের টাকা বলো, তুমি স্বাস্থ্য সাথী বলো, তুমি যাই বলো না কেন, সমস্তটাতেই রাজ্যের টাকা থেকেও দুর্নীতি করছে রাজ্যের টিএমসি লোকেরা, কেন্দ্রর টাকা থেকে তো দুর্নীতি করছেই করছে, মুঠো মুঠো দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি করছে। তো সে তো রোজ চোখে লোক, লোক তো দেখতে পাচ্ছে সেটা, লোক তো বীতশ্রদ্ধ। তুমি আমাকে বলো না, সে যে ভোটারই হোক না কেন, সে যে ধর্ম জাতিরই হোক না কেন, বকটুইর মতন একটা কাণ্ড যেখানে জ্বলন্ত পুড়িয়ে মেরে দিল বীরভূমে লোকজন, একদল লোক আরেক দল লোককে মেরে পুড়িয়ে দিল, তুমি তাতে জাত দেখবে, ধর্ম দেখবে, রং দেখবে, বর্ণ দেখবে, রাজনীতি দেখবে, তুমি সব দেখবে, শুধু মানুষ দেখবে না। রাজনীতি করো তো, তাই মানুষ দেখবে না। তখন খুঁজবে, আচ্ছা এ কোন দল, ও কোন দল, ও কেন এটা মরেছে, আরে ভাই কেন সব দেখবে? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কেন সব দেখবেন? আপনার জন্য সবাই সমান, আপনার জন্য গরিব বড়লোক সমান, আপনার জন্য হিন্দু মুসলমান সমান, আপনার জন্য মানে এভরিথিং ইজ, এভরিবডি ইজ ইকুয়াল ফর ইউ। আপনি কেন সেটা এতদিনে বুঝতে পারলেন না? হ্যাঁ, 3টে টার্ম আপনার শেষ হতে চলেছে। কালীঘাটের স্কাই ওয়াকটা হচ্ছে একটা, মানে আমি তো পরশুদিন এটা নিয়ে বলতে বলতে, আমি জানি জানি না তুই আমার মনের কথা পড়তে পারছো কিনা, কি করে প্রশ্নগুলো করছো আজকে। স্কাই ওয়াক, পাশ দিয়ে তো আমি যাই, ওই রাস্তাটা আমি মেন রাস্তা, লাফাতে লাফাতে ঝাঁকাতে ঝাঁকাতে মানে এরকম করে যাই আর কি। স্কাই ওয়াকটা ডেফিনেটলি একটা বিশাল কন্ট্রাক্টের ঘোটালা। না হলে এমনিতে আমি পড়েছিলাম একবার যে অনেকগুলো কন্ট্রাক্ট, অনেক কন্ট্রাক্টর অনেকবার ধরে আটখানা করে পালিয়ে যাচ্ছে, আটখানা করে পালিয়ে যাচ্ছে, কাটমানি দিতে দিতে হয়তো বিরক্ত। আমি জানি আমি কোন শিক্ষাটা কাকে কি ঘুরিয়ে বলছেন সেটা বুঝতে পারছি। আমার প্রশ্ন হচ্ছে, একটা স্কাই ওয়াকে যে লোকটা এসকেলেটরে উঠবে, তুমি একদিকে সিঁড়ি, ঠিক আছে, আমি যখন টালিগঞ্জের দিক থেকে যাই, রাসবিহারী মোড় থেকে, ওটা তো আমার ছোটবেলার পাড়া, আমি তো
বেলতলা গার্লস স্কুল আর ওই যোগমায়া দেবী কলেজের স্টুডেন্ট, সব দোকান মুখস্থ আমার। তো আমি যখন এরকম করে যাচ্ছি দেখছি এরকম করে যাওয়ার, আমার দিক থেকে যাওয়ারটা এসকেলেটরটা দিয়েছে, আর ওই দিকে একটা সিঁড়ি, ঠিক আছে। এবার অবভিয়াসলি অতখানি সিঁড়ি, সবাই এসকেলেটর দিয়ে উঠবে। এসকেলেটরটা শুরু হওয়ার আগে 25টা সিঁড়ি আছে, তোমাকে 25টা সিঁড়ি ভেঙে তারপর এইখান থেকে এসকেলেটর শুরু হয়েছে। মানে কোন বুড়ো মানুষটা ওই 25টা সিঁড়ি উঠে তারপর এসকেলেটর চড়বে, আমাকে একটু বলবে যার হাঁটু ব্যথা আছে সে কি করে ওই 25টা সিঁড়ি এসকেলেটরে টাকাও বাঁচাতে গিয়ে সাইজ গন্ডগোল করে ফেলেছে। কোন সাইজের এসকেলেটর লাগালে পরে কতটুকু কাটমানি হবে তার প্ল্যানিং করতে গিয়ে গুলিয়ে ফেলেছে। পুরো টাকা, পুরো টাকাটাই, মানে একদম পুরো টাকাটাই জলে, পুরো টাকাটাই জলে দিলে। কেন যে করলেন, অথচ যাকে দেখতে যাবে সেই স্কাই ওয়াক দিয়ে গিয়ে যাকে দেখতে যাবে, কালীঘাটের মাকে দেখতে যাবে তো, হা ভগবান, তার দুর্দশা দেখেছে, চাকলা চাকলা পড়ে যাচ্ছে খুলে খুলে, এত বড় বড় চালতা পড়ে যাচ্ছে। মাকে তুমি সোনা দিয়ে মুড়িয়ে জিভ দিয়ে দিলে সোনার, এইসব করে মাকে ভোলানো যায় না। মায়ের মন্দিরে বিধ্বস্ত অবস্থা করে রেখেছো, স্কাই ওয়াকে যে খরচ করছো সেই টাকাটা দিয়ে মায়ের মন্দির বানিয়ে দিতে। কিসের কিসের ইট বালি সিমেন্টের, কিসের এত কন্ট্রাক্টের লোভ? তার মানে 10 ভাগের 1 ভাগের টাকায় মায়ের মন্দিরটা রিপেয়ার হয়ে যেত। আরে ভাই, আগে তো মায়ের মন্দিরের জন্য একটা ব্যবস্থা করতে পারতেন আপনি, ইচ্ছে করলে, ইচ্ছে করলে ব্যবস্থা করতে পারতেন। অন্তত এই ঘুষটুকু না নিয়ে, এই কন্ট্রাক্টরদের থেকে ঘুষটুকু না নিয়ে তাদেরকে তো কমিশন হিসেবে এইটুকু বলতে পারতেন যে দেখো বাবা, আমি এই কালীঘাটের মন্দিরের কাজটুকু করতে চাইছি, তোমরা এইটুকু আমাকে আর না দিয়ে, আমার পার্টিকে আর না দিয়ে, তোমরা এইটুকু মন্দির রেনোভেশন দাও। এইটুকু তো তার হৃদয় দেখাতে পারতেন। কি বলবো আমি, আমি ভাবি মাঝে মাঝে উনি কোন বুদ্ধিতে আজকাল সরকারটা চালাচ্ছে। মানে অনেক বছর হয়ে গেছে এখন উনি, হ্যাঁ অনেক বছর হয়ে গেছে, এবং উনি আর কোনো ডিপার্টমেন্টই সামলাতে পারছেন না। এবং উনি যেদিন সরবেন, টিএমসি খণ্ডিত খণ্ডিত টুকরো টুকরো হয়ে যাবে। উনি 26-এ হারবেন, 26-এ দেখো কি হয় টিএমসি। টিএমসির কোনো নব টিএমসি পুরনো টিএমসি এমন কিছু নেই আর। বারবার বলছেন, আমি আপনাকে একটা প্রশ্ন না করে পাচ্ছি না, দিবা স্বপ্ন দেখছেন রূপা গঙ্গোপাধ্যায়? দেখো, তুমি সেটাকে দিবা স্বপ্ন ভাবতে পারো, অন্য কেউ সেটা যা খুশি তাই মশকরা করতে পারে। মানুষ মানুষ একটা নিদর্শন দেখিয়ে দিয়েছে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে, মানুষ কতটা বিক্ষিপ্ত পশ্চিমবঙ্গে। এবং মানুষ এটা বারবার নানান কোয়ার্টার থেকে আমার কানে আসে কথাগুলো। এবং আমি বিজেপি বলে আমি শুধু বিজেপির লোকেদের সাথে মিশি না, এমন ধারণা করো না যে আমি শুধু বিজেপির লোকেদের সাথে মিশি। আমি এমন এমন লোকের সাথে মিশি, আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, যারা আমাকে দেখলে বিজেপি পছন্দ করে না বলে টিকা পড়লে আমাকে দেখে হাসে, এমন লোকের সঙ্গে আমি মিশি। তাদের তাদের পর্যন্ত কমেন্ট আমি শুনেছি। এবং যারা পার সিপিএম ছিল, বছর পর বছর সিপিএম কে ভোট দিয়েছে, তারা পর্যন্ত আজকে বলে যে আর কোনো উপায় নেই, আমাদের একবার বিজেপিকে সুযোগ দিতেই হবে, আর সেটা 26।